লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে ৩ জন ডেপুটি নিহত হয়েছেন। শুক্রবার সকাল 7:30টার দিকে ইস্ট লস অ্যাঞ্জেলেসের ট্রেনিং ফ্যাসিলিটিতে এই ঘটনা ঘটে। নিহত 3 জনই কাউন্টি শেরিফ বিভাগের আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ইউনিটের সদস্য ছিলেন বলে জানিয়েছেন শেরিফ রবার্ট লুনা। স্যান্টা মনিকা থেকে উদ্ধার করা একটি বোমা নিষ্ক্রিয় করার সময় এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের। শুক্রবার সকাল সকালই লস অ্যাঞ্জেলেসের শেরিফ প্রশিক্ষণ কেন্দ্রটি পরিণত হয় এক ভয়ঙ্কর মৃত্যুপুরীতে। বিকট এক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এর রেশ কাটতে না কাটতেই জানা যায় এক মর্মান্তিক খবর। কর্তব্যরত অবস্থায় প্রাণ হারিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের 3 চৌকস ডেপুটি। This morning, shortly after 7:30 a.m., an explosion occurred at our Special Enforcement Bureau. ঘটনার পর এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেস শেরিফ রবার্ট লুনা জানান, বিস্কিলু সেন্টার ট্রেনিং একাডেমিতে ঘটে যাওয়া দুর্ঘটনায় শোকস্তব্ধ পুরো ডিপার্টমেন্ট ও স্থানীয় সম্প্রদায়। This is unfortunately the largest loss of life for us as the LA County Sheriff's Department since 1857. ট্রেনিং সেন্টারের পার্কিং লটে ঘটা বিস্ফোরণটিকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ দুর্ঘটনা বলে মনে করছেন তদন্তকারী কর্মকর্তারা। বৃহস্পতিবার স্যান্টা মনিকার একটি গ্যারেজ থেকে পাওয়া গ্রেনেড নিষ্ক্রিয় করতে গিয়ে সম্ভবত এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা তাদের। শেরিফ রবার্ট লুনা জানান, নিহত ডেপুটিরা প্রত্যেকেই তাদের কাজে বেশ অভিজ্ঞ ছিলেন এবং দীর্ঘদিন ডিপার্টমেন্টকে সেবা দিয়েছেন। At this time, we do not know the cause of the explosion. However, the specific area has been closed off due to the ongoing investigation. We believe there is no threat to this community. ডিপার্টমেন্টের এই সেরা কর্মকর্তাদের মৃত্যুতে গভীর শোক ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরোর ডেপুটি জেসন জাবালা। Yeah, it was definitely a shock when I got a call this morning. You like to think that you get used to it, but you definitely don't, especially when you lose people that you've known for years. Yeah, the sheriff's correct. These were the best of the best. ঘটনার পর ফেডারেল এবং স্থানীয় সংস্থাগুলো তদন্তে সহায়তা করছে বলে জানান অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি ও হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টিনো। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস ও এলএপিডির প্রধান জিম ম্যাকডনেলও এই ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে সহায়তার হাত বাড়িয়েছেন। একই সাথে পূর্ণ রাষ্ট্রীয় সহায়তার প্রস্তাব দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। এল সালভাদোরে আটক ভেনেজুয়েলার 252 জন নাগরিকের মুক্তির বিনিময়ে 10 জন আমেরিকানকে মুক্তি দিয়েছে মাদুরো সরকার। শুক্রবার পৃথক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন আমেরিকা, ভেনেজুয়েলা এবং এল সালভাদোর প্রশাসনের কর্মকর্তারা। আমেরিকা থেকে ট্রাম্প প্রশাসনের হাতে বিতাড়িত হওয়ার পর এল সালভাদোরের কুখ্যাত কারাগার সিকট কারাগারে বন্দী ছিলেন এসব ভেনেজুয়েলান। এদিকে আমেরিকানদের দেশে ফিরিয়ে আনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকর নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। প্রায় 6 মাস ধরে বিনা বিচারে ভেনেজুয়েলার বিভিন্ন কারাগারে আটক থাকার পর শুক্রবার দেশের মাটিতে পা দিলেন 10 জন আমেরিকান নাগরিক। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন জানায়, ছোট ছোট কক্ষে আটকে রেখে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো তাদের। এই বছর 200-রও বেশি ভেনেজুয়েলানকে এল সালভাদোরে বিতাড়িত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। অভিযোগ আছে, এসব ভেনেজুয়েলানদের মুক্তি নিশ্চিত করতেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার কোনো কারণ ছাড়াই বন্দী করে রেখেছিলেন আমেরিকানদের। কুখ্যাত সিকট কারাগারে বন্দী 252 জন ভেনেজুয়েলার নাগরিকের বিনিময়ে ভেনেজুয়েলায় আটক 10 জন আমেরিকানকে মুক্তি দিয়েছে মাদুরো সরকার। শুক্রবার দেশে এসে তারা পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যকর নেতৃত্বকে ধন্যবাদ জানান তিনি। এক বার্তায় এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে জানান, কয়েক মাস ধরে আলোচনার ফসল এই বন্দি বিনিময় চুক্তি। সিকট কারাগার থেকে সব ভেনেজুয়েলানদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্লেনে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি। ফেরত পাঠানো ভেনেজুয়েলানরা প্লেন থেকে নামলে রাজধানী কারাকাসে সাইমন বলিভার এয়ারপোর্টে তাদের অভ্যর্থনা জানান দেশটির ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেও। পরে মুক্তি পাওয়া 7 জন শিশুকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন ভেনেজুয়েলান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটির জাতীয় টেলিভিশনে সম্প্রচার করা হয় এই অনুষ্ঠানটি। এ সময় মাদুরো বলেন, নিজ নিজ পরিবারের কাছে এসব শিশুদের ফেরাতে পেরে তিনি সন্তুষ্ট।
6 মাসের নিরলস পরিশ্রমে দেশের সীমান্ত দুর্ভেদ্য প্রাচীরে পরিণত হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান সিনেটরদের সাথে ডিনারে অংশ নিয়ে একথা জানান তিনি। জিনিয়াস অ্যাক্টের মাধ্যমে দেশকে সারা বিশ্বের ক্রিপ্টোকারেন্সির রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করার পথ সুগম হয়েছে বলেও জানান ট্রাম্প। তিনি আশা করেন আগামী মধ্যবর্তী নির্বাচনের পর হাউস এবং সেনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা আরও শক্তিশালী হবে। বিগত প্রশাসনের ব্যর্থ অর্থনৈতিক পরিকল্পনার বাইরে এসে দেশের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে রিপাবলিকান সেনেটরদের সাথে ডিনারে অংশ নিয়ে একথা জানান তিনি। প্রেসিডেন্ট নির্বাচনের পর ডেমোক্রেটদের ছড়ানো অসংখ্য বিভ্রান্তির মধ্যেও রিপাবলিকান আইন প্রণেতারা দারুণ কাজ করেছেন বলে প্রশংসা করেন ট্রাম্প। বলেন, সেনেটে সীমিত আকারে সংখ্যাগরিষ্ঠতা নিয়েও রিপাবলিকান সেনেটররা নজিরবিহীনভাবে সফল হয়েছেন। ওয়ান বিগ বিউটিফুল বিল পাশে রিপাবলিকান আইন প্রণেতারা নিরলস পরিশ্রম করেছেন জানিয়ে ট্রাম্প বলেন, আমেরিকার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় বিগ বিউটিফুল বিল পাশের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। গত 6 মাসে দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত সব স্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানান ট্রাম্প। বলেন, বেশিরভাগ মানুষের ঐক্যে দেশের সীমান্ত এখন দুর্ভেদ্য প্রাচীরে পরিণত হয়েছে। ক্রিপ্টোকারেন্সি পরিচালনায় প্রথমবারের মতো কোনো ফেডারেল আইনে সই দেওয়ার ঘটনাকে ঐতিহাসিক বলে দাবি করেন ট্রাম্প। জিনিয়াস অ্যাক্টের মাধ্যমে দেশকে সারা বিশ্বের ক্রিপ্টোকারেন্সির রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করার পথ সুগম হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর প্রশংসা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে সফল স্টেট সেক্রেটারি হতে যাচ্ছেন রুবিও। বিশ্বের বেশিরভাগ দেশ এখন আমেরিকার শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, আমেরিকা মধ্যস্থতা না করলে ভারত পাকিস্তান হয়তো পরমাণু যুদ্ধের পথেই হাঁটত। মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ সংরক্ষণে স্টিভ উইটকফ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন বলে প্রশংসা করেন ট্রাম্প। আমেরিকার হামলায় ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে আবারও দাবি করেন তিনি। এছাড়া গাজায় হামাসের হাতে আটক আমেরিকার জিম্মিদের দ্রুতই দেশে ফিরিয়ে আনার কথা জানান ট্রাম্প। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগেই প্রশাসনের সব ধরনের সফলতার খবর দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি বলে মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আশা করেন মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে হাউস এবং সেনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা আরও শক্তিশালী হবে। এখন থেকে ঘন্টায় $21.44 বেতন পাবেন নিউ ইয়র্ক সিটির গ্রোসারি ডেলিভারি কর্মীরা। তাদের বেতন বাড়ানোর পক্ষে ভোট দিয়েছেন সিটি কাউন্সিলররা। সিটির ভোক্তা ও শ্রমিক সুরক্ষা কমিটির পর কাউন্সিলররাও এই বিলের পক্ষে ভোট দেন। বিলটি পাশ হলে ডেলিভারি সার্ভিস ওয়ার্কাররা তাদের জীবনযাত্রার মান উন্নত করার সুযোগ পাবেন। নিউ ইয়র্ক সিটিতে কাজ করেন 80,000-এরও বেশি গ্রোসারি ডেলিভারি সার্ভিস ওয়ার্কার। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মোটরসাইকেল, বাইসাইকেল অথবা প্রাইভেট কারের মাধ্যমে খাবার সহ অন্যান্য গ্রোসারি পণ্য পৌঁছে দেন। 2021 সালের আইন অনুসারে এজন্য তাদেরকে প্রতি ঘন্টায় ন্যূনতম মজুরি পে করা হয় প্রায় $19.56। কখনো কখনো আরো কম মজুরি পে করা হয়। তবে এসব কর্মীদের মজুরি বাড়াতে সিটি হলের সামনে দাবি জানায় শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করা কিছু সংগঠন। এসব কর্মীদের বেতন $21.44 হিসেব করে নতুন বিল পাশের উদ্যোগ নিয়েছে নিউ ইয়র্ক সিটি। সেই সাথে শতকরা 10 হারে টিপস এর কথাও বলা হয়েছে বিলটিতে। অ্যাপ ভিত্তিক এ সেবা কার্যক্রমে গ্রোসারি ডেলিভারি কর্মীদের বেতন বাড়ানো ও তাদের অবস্থার উন্নতির জন্য ইতোমধ্যে ভোট দিয়েছে সিটির ভোক্তা ও শ্রমিক সুরক্ষা কমিটি। পরে এটি পাঠানো হয় কাউন্সিলরদের ভোটের জন্য। ডেলিভারি ওয়ার্কারদের সুরক্ষার কথা চিন্তা করে বিলটির পক্ষে ভোট দেন সিটি কাউন্সিলররা। এদিকে বিলটি উত্থাপনের পর এর গুরুত্ব তুলে ধরেন কাউন্সিলওম্যান স্যান্ডি নার্স। মজুরি বাড়ানোর এই উদ্যোগকে কর্মীরা স্বাগত জানালেও এর প্রভাবে গ্রোসারি পণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সিটিবাসী। তবে তা ব্যাপক কোনো প্রভাব পড়বে না বলে ধারণা করছেন স্যান্ডি। বিলটি পাশ হলে ডেলিভারিতে ব্যবহৃত অ্যাপগুলো নতুন করে ডাউনলোড করা বা আপডেট করতে পরামর্শ দেওয়া হয় সার্ভিস ওয়ার্কারদের। প্রয়াত অপরাধী জেফ্রি এপস্টিনের মামলার তদন্তের আংশিক নথিপত্র প্রকাশে আবেদন জানিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট, যা থেকে আসল রহস্য বেরিয়ে আসবে না, এমনটাই মনে করছেন আইন বিশ্লেষকরা। তারা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত মেগা রিপাবলিকান এবং জনতার রোশানল থেকে বাঁচতেই কৌশলের আশ্রয় নিয়েছেন। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের মালিক রুপার্ট মারোজ এবং পত্রিকার 2 রিপোর্টারের বিরুদ্ধে $10 বিলিয়ন বেশি মানহানি মামলা করেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট দাবি করেন পত্রিকাটি ভুয়া প্রতিবেদন ছেপেছে। এর আগে জনস্বার্থে জেফ্রি এপস্টিনের নথিপত্র প্রকাশে আদালতের কাছে আবেদন জানান অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি।
আমেরিকায় এই মুহূর্তে সবচেয়ে আলোচিত কিংবা সমালোচিত নাম জেফ্রি অ্যাপস্টিন। যৌন কাজে সহজ বাংলায় বলতে গেলে পতিতাবৃত্তিতে, নারী পাচার এবং এই কাজে শিশু কিশোরীদের বাধ্য করার মতো বিস্তর অভিযোগ নিয়ে নিউ ইয়র্কের একটি কারাগারে আত্মহত্যা করে অ্যাপস্টিন। যদিও বিষয়টি নিয়ে অনেক ধোঁয়াশা আছে। আসলেই কি জেফ্রি আত্মঘাতী হয়েছে নাকি হত্যা করা হয়েছে? এই সন্দেহের পেছনে কারণ নারী নিপীড়নে অভিযুক্ত কুখ্যাত ধনকুবের জেফ্রি নানাভাবে অনেক ক্ষমতাধর ব্যক্তির মনোরঞ্জন যেমন করেছে তেমনি ব্ল্যাকমেইলও করেছে। 2003 সালে তার 50তম জন্মদিন উপলক্ষে একটি অ্যালবাম তৈরি করেছিলেন অ্যাপস্টিনের সাবেক বান্ধবী গিলেইন ম্যাক্সওয়েল। সেখানে এই মানব পাচারকারীর নানা কুকীর্তির পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের চিঠিও আছে বলে দাবি করছে ওয়াল স্ট্রিট জার্নাল। এককালের ঘনিষ্ঠ বন্ধুকে শুভেচ্ছা বার্তা পাঠাতে গিয়ে অশালীন শব্দই শুধু ব্যবহার করেননি ট্রাম্প, বরং এতে এক নগ্ন নারীর ছবি আঁকা ছিল। ছবি কিংবা চিঠি কোনোটি প্রকাশ না করলেও অ্যালবাম খতিয়ে দেখার দাবি করছে ওয়াল স্ট্রিট, যা সামাজিক মাধ্যমের বার্তায় এক কথায় ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট। ট্রাম্প বলছেন চিঠিটি ভুয়া ও মানহানিকর। তাই তো শুক্রবার ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের একটি আদালতে পত্রিকাটির কর্তা ব্যক্তি এবং তার ঘনিষ্ঠ বলে পরিচিত রুপার্ট মারডক এবং 2 রিপোর্টারের বিরুদ্ধে $10 বিলিয়ন বেশি মানহানির মামলা করেছেন। এক সময়ের কিংবদন্তি মারডক এখন প্রেসিডেন্টের কাছে খলনায়ক। কাকতালীয় হলেও ওয়াল স্ট্রিটের প্রতিবেদন প্রকাশের পরপরই নড়েচড়ে বসে ট্রাম্প প্রশাসন। খুব দ্রুত নিউ ইয়র্কের একটি আদালতে জেফ্রির সংশ্লিষ্ট কিছু নথিপত্র প্রকাশে আবেদন জানান অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি, যাতে বলা হয় জনগণের আগ্রহের কারণে গোপন নথিগুলো প্রকাশ জরুরি হয়ে পড়েছে। তবে নথিতে উল্লেখিত ব্যক্তিদের জন্য ক্ষতিকর কোনো তথ্য প্রকাশ করা হবে না বলেও আদালতে জানিয়েছেন বন্ডি। আর এখানটাতেই আইন বিশ্লেষকদের মতে বড় ফাঁক থেকে যাচ্ছে। আইনজ্ঞরা বলছেন জনগণের আগ্রহ থাকলেই কোনো বিচারক জুরির মূল্যায়ন কিংবা গোপন নথি প্রকাশের অনুমতি নাও দিতে পারে, আর দিলেও যথেষ্ট সময় লাগবে এবং সংশ্লিষ্টদের সার্বিক নিরাপত্তা ও মান মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেটি খেয়াল রেখে আদালত নথি প্রকাশের অনুমতি দেবে। সেক্ষেত্রে আসল তথ্য অর্থাৎ ট্রাম্পের সাথে অ্যাপস্টিনের সখ্যতার বিষয়ে সাধারণের যেই আগ্রহ সেই বিষয়ে কোনো তথ্য থাকবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন প্রেসিডেন্ট আসলে কুখ্যাত অপরাধী জেফ্রির আংশিক নথি প্রকাশেই আবেদন জানিয়েছেন, যাতে মেগা রিপাবলিকানদের দাবির পাশাপাশি জনগণের ক্ষোভ থেকেও বাঁচা যায়। কিন্তু এক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যেতে পারে বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা। অন্যদিকে ট্রাম্পের পক্ষের আইনজীবীরা বলছেন ওয়াল স্ট্রিট কোনো অকাট্য প্রমাণ এখনো হাজির করতে পারেনি, তাই এই নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত হবে না। বর্ষিয়ান রিপাবলিকান সেনেটর জন কর্নিন বিশ্বখ্যাত পত্রিকার প্রতিবেদনটি আমলে নিতে রাজি নন। তিনি প্রেসিডেন্টের উপর আস্থা রাখছেন। তবে মূল ধারার গণমাধ্যমগুলো বলছে ওয়াল স্ট্রিট জার্নালের মতো পত্রিকা হাতে প্রমাণ না রেখেই এত বড় দাবি করবে সেটি ভাবা যায় না। সেক্ষেত্রে হয় আদালতের দিকে তাকিয়ে থাকতে হবে, নয়তো বিস্ফোরক আরেকটি প্রতিবেদনের অপেক্ষায় থাকতে হবে যেখানে প্রমাণসহ সবকিছু উঠে আসবে। আইসের অভিযানে আটক অবৈধ অভিবাসীদের 70% ভয়ানক অপরাধের সাথে জড়িত। শুক্রবার টেনেসির ন্যাশভিলে সংবাদ সম্মেলনে একথা জানান ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি নোম। অপরাধীদের পক্ষে সাফাই গাওয়া রাজনীতিবিদরা আইস কর্মকর্তাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলছেন বলেও অভিযোগ করেন তিনি। এদিকে আইসের অভিযান নিয়ে ভুল তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন বর্ডার গার্ড টম হোম্যান। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোম দাবি করেছেন আইসের অভিযানে আটক অবৈধ অভিবাসীদের মধ্যে 70%ই মানব ও শিশু পাচার, ধর্ষণ, মাদক পাচার এমনকি হত্যাকাণ্ডের মতো ভয়ানক অপরাধে জড়িত ছিলেন। টেনেসির ন্যাশভিলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান আইসের অভিযান শুরুর পর থেকে 300,000-এরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। টেনেসি থেকে আটক অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধর্ষণ, শিশুদের পর্নোগ্রাফিতে বাধ্য করা এবং মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ আছে বলে জানান ক্রিস্টি নোম। অপরাধীদের পক্ষে সাফাই গাওয়া রাজনীতিবিদদের সতর্ক করে তিনি বলেন, ফেডারেল অভিযানের অহেতুক সমালোচনা করে কর্মকর্তাদের ঝুঁকিতে ফেলেছেন তারা।
টেনেসির ন্যাশভিলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নোম বলেন, অন্য দেশের অপরাধীদের কারণে দেশের মানুষ অনিরাপদ থাকবেন এমনটা আর হবে না। বিগত প্রশাসনগুলোর ব্যর্থতার দায় দেশের মানুষের কাঁধে চাপিয়ে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন DHS সেক্রেটারি। এদিকে গত 6 মাস ধরে বর্ডার পেট্রোল সহ বিভিন্ন সংস্থার সদস্যদের নিরলস পরিশ্রমে দেশের সীমান্ত অন্য যে কোনো সময়ের তুলনায় সুরক্ষিত আছে বলে দাবি করেন বর্ডার জার টম হোম্যান। বলেন, দেশকে নিরাপদ রাখতে জীবন বাজি রেখে যারা কাজ করছেন তাদের বিরুদ্ধেই সমালোচনা করছেন অনেক রাজনীতিবিদদের অহেতুক সমালোচনার কারণে আইস কর্মকর্তাদের উপর হামলার হার বেড়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। আইসের অভিযান ঘিরে দেশের গণমাধ্যমগুলো বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করছে বলে অভিযোগ করেন টম হোম্যান। ভুল তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকতে দেশের গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান তিনি। বলেন, গত 4 বছরে সীমান্ত খোলা রেখে অপরাধীদের আশ্রয় দেওয়ার বিরুদ্ধে কোনো গণমাধ্যমই সোচ্চার ভূমিকা রাখেনি। এদিকে অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযানে আইস সদস্যরা মাস্ক পরে দায়িত্ব পালন করতে পারবেন কিনা এমন প্রশ্নের উত্তরে সংস্থাটির অ্যাক্টিং ডিরেক্টর টড লান্স বলেন, নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখেই মাস্ক পরেন আইস সদস্যরা। আইসের উপর হামলার হার বাড়তে থাকায় কর্মকর্তারা আরও সতর্ক থাকবেন বলেও জানান তিনি। অন্যদিকে টেক্সাসের ডিটেনশন সেন্টার থেকে 19 বছর বয়সে স্কুল শিক্ষার্থীর মুক্তির খবরে সন্তোষ জানিয়েছেন তার আইনজীবীরা। নিউ ইয়র্কের ম্যানহাটনের ফেডারেল প্লাজা থেকে আইসের অভিযানে আটক ডেরলিস চ্যাসিনের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান আইনজীবীরা। ট্রাম্প রাশিয়া যোগ সাজশের নির্বাচনী বিতর্কে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ তার প্রশাসনের কর্মকর্তাদের রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করতে চান ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গেবার্ড। শুক্রবার সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানান, 2016 সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপের বানোয়াট গল্প বানিয়ে তদন্ত করে দেশবাসীকে বিভ্রান্ত করেছিল ওবামা প্রশাসন। এদিন কিছু নথিপত্র ডিক্লাসিফাইড বা অবমুক্ত করেন তুলসি, যার সূত্র ধরেই তার দাবি গোটা দেশের মানুষকেই নির্বাচনী ব্যবস্থার উপর অনাস্থা তৈরিতে ভূমিকা রেখেছিল ওই প্রশাসন। তাই ওবামা সহ সংশ্লিষ্ট গোয়েন্দাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠনে জাস্টিস ডিপার্টমেন্টের কাছে নথিগুলো পাঠিয়েছেন তিনি। জেফ্রি অ্যাপস্টিনকে নিয়ে যখন সরগরম দেশবাসী, সে সময় বিস্ফোরক এক তথ্য নিয়ে হাজির হলেন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ড। শুক্রবার সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানালেন, তার কাছে এমন নথিপত্র আছে যাতে প্রতীয়মান হয় 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বানোয়াট গল্প বানিয়ে তদন্ত করে দেশবাসীকে বিভ্রান্ত করেছিল ওবামা প্রশাসন। এদিন কিছু নথিপত্র ডিক্লাসিফাইড বা অবমুক্ত করেন তুলসি, যার সূত্র ধরেই তার দাবি গোটা দেশের মানুষকেই নির্বাচনী ব্যবস্থার উপর অনাস্থা তৈরিতে ভূমিকা রেখেছিল ওই প্রশাসন। FBI ডিরেক্টর জন র্যাডক্লিফও একই দিনে বেশ কিছু নথিপত্র ডিক্লাসিফাইড করেছেন, যেখানে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ঠিক আগ দিয়ে নির্বাচনী বিতর্কের তথ্য উপাত্ত রয়েছে বলে দাবি করা হচ্ছে। তাই তো ডোনাল্ড ট্রাম্প রাশিয়া যোগ সাজশের নির্বাচনী বিতর্কে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ তার প্রশাসনের কর্মকর্তাদের রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করতে চান তুলসি গ্যাবার্ড। ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার বলছেন, এই অভিযোগ নিয়ে অবশ্যই ওবামাকে জবাবদিহি করতে হবে কেন তিনি তদন্ত কাজ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন। লাল শিবিরের রক্ষণশীলরাও বিষয়টি নিয়ে বেশ মাতামাতি করলেও রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ওবামা প্রশাসনের বিরুদ্ধে কঠিন অভিযোগ এনেছেন গ্যাবার্ড। অথচ সে সময় সেনেট ইন্টেলিজেন্স কমিটিও সর্বসম্মতিক্রমে নির্বাচনে হস্তক্ষেপ করতে চেয়েছিল রাশিয়া বলে সিদ্ধান্ত দিয়েছিল। আর ওই কমিটির চেয়ারম্যান ছিলেন বর্তমান সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। ওয়াশিংটন ডিসিতে ডেমোক্রেটিক কংগ্রেসম্যানদের সাথে সফল বৈঠকের পর এবার হাউস ডেমোক্রেটিক লিডার হাকিম জেফ্রিজের সাথেও বৈঠক করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোরান মামদানি। ব্রুকলিনে দুজন প্রায় ঘণ্টা খানেক বৈঠক করলেও মামদানিকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক সমর্থনের ঘোষণা দেননি জেফ্রিজ। পরবর্তীতে দুই পক্ষ আরও বড় পরিসরে এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।
নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক প্রাইমারির ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পরও ডেমোক্রেট শীর্ষ নেতাদের মন পাচ্ছেন না ৩৩ বছর বয়সী জোরান মামদানি। তার অপরাধ, তিনি প্রোগ্রেসিভ সোশ্যালিস্ট। রিপাবলিকানরা তো আছেনই, তার সমালোচনায় যোগ দিয়েছেন বেশ কয়েকজন ডেমোক্রেটিক সেনেটর ও কংগ্রেসম্যানও। এমনকি নিউ ইয়র্ক থেকে নির্বাচিত ডেমোক্র্যাটদের হাউস ও সেনেট লিডার চাক শুমার এবং হাকিম জেফ্রিজও এখনও তাকে এন্ডোর্স করেননি। মান অভিমানের এই বরফ গলাতে মামদানিকে ডেকে নিয়ে ওয়াশিংটন ডিসিতে ডেমোক্রেট কংগ্রেসম্যানদের একাংশের সাথে বৈঠকের আয়োজন করেন আরেক সোশ্যালিস্ট কংগ্রেস ওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। বৈঠক শেষে সবাই অবশ্য উচ্ছ্বসিত প্রশংসাই করেছেন মামদানির। তবে মামদানিকে আসল পরীক্ষা দিতে হয়েছে শুক্রবার হাউস ডেমোক্রেট লিডার হাকিম জেফ্রিজের সাথে বৈঠকে। সকালে ব্রুকলিনে ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। মামদানির বিভিন্ন নীতি বিষয়ে তাকে পরিষ্কার ব্যাখ্যা দিতে বলেন জেফ্রিজ। এই বৈঠকের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জোরান মামদানি সন্তোষ প্রকাশ করলেও হাকিম জেফ্রিজের পক্ষ থেকে প্রকাশ্যে এন্ডোর্স পাননি তিনি। বিবৃতিতে জানানো হয়েছে দুই পক্ষের মধ্যে বড় পরিসরে আরও বৈঠক হবে। এদিকে সেনেট ডেমোক্রেটিক লিডার চাক শুমারও মামদানির সাথে বৈঠক করবেন বলে জানিয়েছেন। জোরান মামদানির সাথে ডেমোক্রেট লিডারদের আরও ধারাবাহিক বৈঠক আয়োজনের কথা জানিয়েছেন ওকাসিও-কর্টেজ। তিনি মনে করছেন টেলিভিশনে দেখা মামদানির সাথে ব্যক্তিগতভাবে কথা বললেই মত পাল্টাবেন ডেমোক্রেট লিডাররা। তবে মামদানি আর হাকিম জেফ্রিজের বৈঠকে দুই পক্ষই 2026 মিডটার্ম নির্বাচনে হাউস ডেমোক্রেটদের দখলে আনার কৌশল নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।